হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর আমি অরিত্র আমি সুমিতা। আবার ক্যামেরার সামনে। থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো যে কোথায় যেতে চলেছি। তো আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হতে চলেছে শিলিগুড়ি। শিলিগুড়িতে আগের দুবার গিয়েও হোটেলে থেকেছি, মানে নর্মাল হোটেলে থেকেছি আর কি। যে পেলিংয়ের ভিডিও তোমরা দেখেছো সেখানেও দেখেছো। এবারে কিন্তু থাকছে একটা হোমস্টেতে ওখানে। তাহলে চলো, ইন্ট্রোতে বেশি কথা বলছি না বা ভিডিওটা লং করার জন্য এখন বেশি বকবক করছি না, একদম সোজা বাইকের সামনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভাবি ওখানে হেলমেট পরে নিচ্ছে। আমাদের লাগেজ বাঁধা মোটামুটি কমপ্লিট। 3:25 বাজে। এবার কিন্তু আমরা এই বহনগর থেকে, মানে কলকাতা থেকে বেরিয়ে পড়ছি আমাদের ড্রিম রাইডের দিকে। তো চলো, একদম এবার রোডে উঠে তোমার সাথে কথা হচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে, মানে বহনগর থেকে বেরিয়ে আমরা কিন্তু অলরেডি ডানলপ ক্রস করে চলে এসেছি। বেলঘড়িয়ার ভিতর দিয়ে ঢুকবো, ঢুকে যাব কল্যাণী এক্সপ্রেসওয়ে। আর কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে এখন পুরো টানবো কাপা মোড় অব্দি। মোটামুটি কাপা মোড় থেকে রাস্তাটা ডান দিকে চলে যাচ্ছে NH-12 দিকে। তো ওইখান থেকে NH-12 তারপর ধরে নেবো। বারাসাতের দিক দিয়েও যাওয়া যায়, কিন্তু আমাদের বাড়ির এদিক দিয়ে যেহেতু কাছে এটা, সেই কারণেই এদিক দিয়ে নিয়ে নিলাম। এই ডান দিকেই বেলঘড়িয়া নীলগঞ্জ রোড দিয়ে আমরা এখন যাবো ঢুকে। বেলঘড়িয়া থেকে ছাড়িয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ঢুকে গেছি। আর একটু রাত্রিবেলা করে চালানোর মজাটাই এটা, পুরো রাস্তাটা ফাঁকা, একটু টেনে যাওয়া যায়, কারণ দিনের বেলায় যা গরম পড়ছে আমাদের এদিকে। আর ওইদিকে হাই রোডে কোথাও দাঁড়ানোর জায়গা থাকে না, তো কিরকম গরম পড়বে বুঝতেই পারছো। সেই জন্য একটু ভোর ভোর বেরিয়ে পড়েছি, মানে 3:30 নাগাদ। এখান থেকে এখন সোজা যাবো কাঁপা মোড়। এবার কাঁপা মোড়ের ওখান থেকে জানি না যে ব্রিজটা চালু হয়েছে কিনা। যদি ব্রিজ চালু হয়ে গিয়ে থাকে তাহলে ব্রিজের উপর দিয়েই চলে যাবো, আর না হলে নিচ দিয়ে ঘুরে যেতে হবে। কল্যাণী এক্সপ্রেসওয়েতে পেয়ে গেলাম আমাদের মনে হয় আজকে প্রথম টোল। জানি না এটা এখনো চালু হয়েছে কিনা। লেখা তো আছে টোল গেট 500 মিটার, এবার চালু হয়েছে কিনা বলতে পারবো না। মনে হচ্ছে না চালু হয়নি, তাহলে এটা এখনো পর্যন্ত নয়, এটা হাফ টোল হিসেবে ধরতে পারো। এরপরেই কিছুটা পরেই আসবে কাপা মোড়, ওখান থেকে আমরা রাইট সাইড নিয়ে নেবো। রাস্তাটা দেখেছো বন্ধুরা? ও, এই রাজ সিনেমার যে গানটা আছে না, ইয়ে শাহেরে হে আমন কা, পুরো ওই গানটার কথা যেন মনে পড়ে যাচ্ছে। চারিদিক নিস্তব্ধ, শুধু স্ট্রিট লাইট আছে, বাকিটা অন্ধকার। আর তার বুক চিরে আমরা এগিয়ে যাচ্ছি শিলিগুড়ির দিকে। আর তারপর সেখান থেকে আমাদের ড্রিম রাইড, মানে ড্রিম জায়গাতে পৌঁছানোর স্টার্ট করব আমরা ওখান থেকে। অনেকদিন পর ক্যামেরার পিছনে বা ক্যামেরার সামনে কথা একটু আটকে যাচ্ছে। বোর্ডের উপর যখনই দেখতে পাবে ব্রিজটা কি খুলেছে না খুলেনি বুঝতেও পারছি না, বাঁদিকে নিচ দিয়েই যাই। বোর্ডের উপর যখনই কাঁচরাপাড়া দেখতে পাবে তারপরে এই ব্রিজটা উঠছে। এই বাঁ দিক দিয়ে আমি নিলাম, আমি বুঝতে পারছি না ব্রিজের ওই দিক দিয়ে খুলেছে কি খুলেনি। এইখান থেকে সরি নিচ দিয়ে আমরা টার্ন নিয়ে চলে যাব বড় জাগুলির দিকে। বড় জাগুলি থেকে যেই বড় জাগুলি থেকে লেফট টার্ন নিচ্ছি আমরা কিন্তু পেয়ে যাবো NH-12। ওই রাস্তা ছাড়ার কোনো কারণ নেই। এবার ওই রাস্তা ধরে সোজা স্ট্রেট একদম শিলিগুড়ি। কাপা মোড়ের ওখান থেকে ব্রিজ না ধরে আমরা, মানে ব্রিজের তলা দিয়ে এসে আমরা ডান দিকে নিয়ে নিয়েছিলাম বড় জাগুলির দিকে। আমরা কিন্তু এই চলে এলাম বড় জাগুলিতেই। এই সামনে যেটা মোড়টা দেখতে পাচ্ছি এটা হলো বড় জাগুলি মোড়। এই বড় জাগুলি মোড় থেকে আমরা, মানে বড় জাগুলি মোড় থেকে বাদিক নেবো, নিলেই আমরা কিন্তু পেয়ে যাবো NH-12। তারপর ওই রাস্তা ধরে একদম সিধা, যতক্ষণ না শিলিগুড়ি আসছে ততক্ষণ ওই রাস্তা ধরে আমাদের সোজা চলতে হবে। সুন্দর একটা সূর্যোদয় দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম এই রানাঘাটে। জাস্ট আর কিছুক্ষণ পরে হয়তো চুঙ্গি নদীটা আসবে, চুঙ্গি নদীটা পেরোবো বাইপাস, মানে ব্রিজটা ধরে। এর আগে যখন এই ব্রিজ বা বাইপাস যখন হয়নি বা যখন হচ্ছে, সেই সময়তে এখানকার রাস্তাতে নিচে যে রেল লাইন আছে, জ্যাম, বাপরে বাপ, মাথা খারাপ হয়ে যাওয়ার মতো জ্যাম হতো। তো এখন অনেকটা কমে গেছে। হয় যারা এখন যাচ্ছে বা রেগুলার যাতায়াত করছে তারা জানেই এটা। না, আমি অনেক দিন প্রায় প্রায় 1 বছর পর আমি এত লং ট্যুরে যাচ্ছি। তো যথারীতি এক্সাইটেড, কারণ এই রাস্তাটা এত ভালো পেয়েছি। আগেরবার আমরা, যারা আমাদের পেলিং সিরিজ দেখেছো বা আমি ডেসক্রিপশানেও দিয়ে রাখবো, পেলিং সিরিজটা দেখবে আমরা যাওয়ার সময় ওই রাস্তা ধরে গেছিলাম। মানে আমাদের SH-6 যতদূর হবে, স্টেট হাইওয়ে 6 ধরে আমি গেছিলাম। গিয়ে নবদ্বীপে যে গৌরাঙ্গ সেতু আছে, গৌরাঙ্গ সেতু হয়ে কৃষ্ণনগর বেরিয়ে তারপর গেছিলাম। সেই কুয়াশায় একাকার কাণ্ড। তো তখন ওই জন্য আমার অনেকখানি টাইম লেগেছিল যাওয়ার জন্য। যাওয়ার সময় প্রায় 16 ঘন্টা, 17-18 ঘন্টা টাইম লেগে গেছিলো। বাট আজকে জানি না রোদ দূরেতে কি হবে না হবে, কতদূর কি পৌঁছতে পারবো। তো ট্রাই করছি, এখনো পর্যন্ত টানা চলছে। এই সামনে কোথাও দাঁড়াবো, দাঁড়িয়ে একটু চাটা খাবো, একটা ছোট্ট একটা ব্রেক নেবো। এবার পেছনেই হচ্ছে রানাঘাটের এই বাইপাস বা ব্রিজটা ক্রস করে এলাম। এসে জাস্ট এই চায়ের দোকানটা এখন দাঁড়াবো, একটু চাটা খাবো, হাত পাটাটা একটু টুনটুন করে ছাড়িয়ে নেবো, নিয়ে তারপর আবার সামনের দিকে এগোবো। একটু চা একটু বিস্কুট খেয়ে নেবো। মোটামুটি আশা করছি 80-90 কিলোমিটার মতো এসে গেছি। এবার তারপরে চাটা খেয়ে
তারপর আবার মোটো ব্লোয়িংয়ে তোমার সাথে কথা হচ্ছে। রানাঘাটে যেখানে প্রথমবার বিশ্রাম নিয়েছিলাম সেখান থেকে মোটামুটি আরও ওই 75 থেকে 80 কিলোমিটার মতো চলে এসেছি বেতোডহরি। এটা বেতোডহরি টোলের সামনাসামনি একদম আমরা। রাস্তাতে মাঝখানে সব থেকে ভালো ঘটনা হয়েছে, আমরা রাস্তাতে মানে চলতে চলতে আর কি, তো অনেকক্ষণ চলে আসার পরেতে যখন মোটামুটি ওই রানাঘাট থেকে ছেড়ে আসার পরেতে 45-50 কিলোমিটার আসার পরেতে বাঁদিকে 2-3 মিনিটের জন্য একটু দাঁড়াই, বাথরুম পেয়েছিল, দাঁড়াই গাড়িটা দাঁড় করি বাথরুমে যাই। এবারেতে ফিরে এসেছি যখন বাথরুম থেকে, আমি এসে দেখছি যে একজন মহিলার সাথে আমার মহিলা এবং ওয়াইফের সাথে কথা বলছে। কনভারসেশনটা কি হচ্ছে তাদের মাঝখানে, যিনি মহিলা আছেন উনি জিজ্ঞাসা করছেন, আচ্ছা তোমরা জ্যাকেট কেন পরেছো? এবার আমরা বলছি যে আমরা তো যাচ্ছি ঘুরতে এরকম, তো সেই জন্য এখানে গার্ড দেওয়া আছে সেই কারণে। বলছেন না, গরমের মধ্যে কি কেউ জ্যাকেট পরে? জ্যাকেট তো ওখানে গিয়ে লাগবে, তোমরা এইখান থেকে জ্যাকেট পরে কেন গেছো? তো তখন আমরা দেখলাম যে উনি জিনিসটা হয়তো বোঝেন না, তো ওনাকে বুঝিয়ে বলার একবার চেষ্টা করলাম, যখন দেখলাম উনি বুঝছেন না আর কিছু বলিনি, তো দিয়ে আবার ওইখান থেকে বাইক স্টার্ট করে মোটামুটি মোটামুটি কি দেখতেই তো পেলে বেতোডহরি টোল প্লাজাটা আমরা ক্রস করে গেলাম। এখন কিন্তু 6:30 বাজে। টার্গেট রেখেছি ফার্স্ট বড় হল্ট দেবো মোরগ্রামটা পেরিয়ে, মোরগ্রামটা যত তাড়াতাড়ি পেরোনো যায়, কারণ এর মাঝখানেতে বহরমপুর বাইপাস এর আগে বা বহরমপুর বাইপাসের পরে মাঝখানে একটা জায়গা না ওয়ান ওয়ে আছে। টেনশন তো আরেকটা মেন জায়গা আছে, সেটা হলো কালিয়াচক। এবার আমি জানি না কালিয়াচকটা কতটা মানে জ্যাম আমি পাবো বা না পাবো, কতটা তাড়াতাড়ি কালিয়াচক আমি ঢুকতে পারবো। তো চলো সামনে আরো এগোতে থাকছি আর তোমাদের সাথে কথা হতে থাকছে। বাংলা তথা মানে বলা যায় ভারতবর্ষের ইতিহাসের একটা সব থেকে বড় অধ্যায় কিন্তু লেখা এই পলাশী। এই বাঁদিকে এই যে গেটের বাদিক দিয়ে পলাশী ঢুকে যাচ্ছে আর কি, মানে পলাশী এরিয়া এটা, যেখানে যুদ্ধ হয়েছিল আর কি, সিরাজদৌল্লার সাথে ইংরেজদের যে যুদ্ধ হয়েছিল সেটা কিন্তু এর ভিতর দিয়ে গিয়েই আমবাগান পরে এখান দিয়ে। তা আমরা এটা ডান দিক দিয়ে বেরিয়ে যাবো এখান থেকে। দেখলে এইসব জায়গাগুলোর কথা চিন্তা করলে যখন আমরা ভাবি যে আমাদের বাংলা কত সমৃদ্ধ জায়গা ছিল, তারপর এখন মানে কি বলবো আর, যে সব কিছু লুটে পুটে নিয়ে ইংরেজরা চলে গেছে আর কি। তো এইগুলোকে স্মৃতিচারণ করতে করতে পলাশীটাকে বাইপাস করে আমরা বেরিয়ে যাই আমাদের সামনের দিকে। মোটামুটি এই যে রাস্তাটা এলাম আমরা, মানে টোল থেকে আর বেতডহরি টোল থেকে আর এই অবধি যে রাস্তাটা আমরা এলাম, এই রাস্তাটা যখন আমি পেলিং গেছিলাম এইটুকুনি রাস্তা আসতে আমার 4.5 থেকে 5 ঘন্টা লেগেছিল, মানে রাত্রি 1:30 থেকে ভোরবেলা তখন 5টা 5:15 বাজে। আর এখন এলাম আমি 1.5-2 ঘন্টায়। আগের বার এত কুয়াশা ছিল চিন্তার বাইরে। এইখান থেকে জাস্ট এইটুকুনি, মানে এই আমি ক্যামেরার হাত সামনে রাখছি, এখান থেকে এইটুকুনি দেখতে পাচ্ছি না, ফগ লাইট জ্বালিয়ে চুপচাপ মানে আস্তে আস্তে যাচ্ছি। আর তার মধ্যে বাঁদিক থেকে টোটোগুলো মানে মাঝে মাঝে ফল সবজি সব নিয়ে যাচ্ছে, মাঝখানে চলে আসছে, আর কোনো রকম কোনো পেছনে কোনো ব্যাকলাইট কোনো ইন্ডিকেটার কোনো লাইটই নেই গাড়িগুলো। ও বাপরে বাপ, সেই এখান যেতে যেতে আমি আর ভাবি কথা বলছিলাম যে সেই জিনিসগুলো মনে পড়ে যাচ্ছে। ঢুকেছি বলে জ্যামটা হয়নি। আর এই ডান দিকে আমরা বহরমপুর বাইপাসটা নিয়ে নিলাম, আর বাঁদিকে এই যে রাস্তাটা এটা চলে যাচ্ছে হলো মুর্শিদাবাদের ভিতর দিয়ে। ওই আগে যে রাস্তাটা দিয়ে যেতে হতো রামেন্দ্র সুন্দরম সেতু হয়ে গিয়ে আবার সামনে মিট করছে, এটা ভিতরের রাস্তা। এই রাস্তাটা হয়তো 5-7 কিলোমিটার বা 8-10 কিলোমিটার বেশি দেখা আমার যতদূর মনে আছে, ভিতরের রাস্তাটা কম, কিন্তু ওটা পুরো লোকাল এরিয়া, মানে লোকালিটি এরিয়া আর কি। ওই বাজারের ভিতর দিয়ে ভাগীরথীর পাশ দিয়ে গিয়ে পুরো ঘুরে আসতে হয়। আগে সামনে দেখুন একটা ডমিনোর যাচ্ছে, হয়তো বাবা চালাচ্ছে, মা পেছনে, বাচ্চাটা মাঝখানে বসে আছে। মানে এই জিনিসগুলোই পুরো থ্রিলিং। ওনারা দার্জিলিং যাচ্ছে, আমরা এই জাস্ট মানে টাউনে ঢোকার যে সিগন্যালটা আছে সিগন্যালটায় দাঁড়িয়েছিলাম বাইপাসের উপরেতে। তো দাঁড়ালেন, আমি জিজ্ঞাসা করলাম কত দূর কোন দিকে যাচ্ছেন, তো বললো যাচ্ছি হলো, ওনারা যাচ্ছেন দার্জিলিংয়ের দিকে। তো আমাকে জিজ্ঞাসা করলাম যে আমরা যাচ্ছি সিকিমের দিকে। তো দুজনকে কংগ্রেচুলেট করলাম, ওনারাও এগিয়ে যাচ্ছেন একটু আইসিসি ওনারা, আমিও পেছন পেছন ট্রেনে যাচ্ছি। এইগুলোই ভালো লাগে। হ্যাঁ কি বলছো? হ্যাঁ অবশ্যই বাচ্চার এনার্জি আছে, এবং এই জিনিসগুলো ভালো লাগে না, এইগুলো সারা জীবনের পাওনা। এই পাওনা মানে যারা রাস্তায় বাইক নিয়ে বেরোচ্ছে, ঘুরতে যাচ্ছি বা আমরা যে যাচ্ছি, এই যে আমাদের জীবনের পাওনাগুলো, এই জিনিসগুলো কোনোদিনও হারিয়ে যাবে না। টাকা পয়সা কোনোদিন থাকবে কোনোদিন থাকবে না, এটা হতে পারে, কিন্তু এই যে জিনিসগুলো যেগুলো আমরা মন ভরে নিচ্ছি, এইটা আমাদের জীবন থেকে কেউ অন্য কেড়ে নিতে পারবে না। এবং এই জন্যই এই বাইক রাইড করতে এত ভালো লাগে। চলে এলো কিন্তু আজকের দিনের আমাদের চতুর্থ টোল পলসন্ডা। এখান থেকে মোটামুটি মোরগ্রাম, মানে যেখান থেকে রাস্তাটা বাঁদিকে আর কি তারাপীঠের দিকে চলে যাচ্ছে, ওটা মোটামুটি আর ওই 15-16 কিলোমিটার হবে অ্যাপ্রক্স। আর এখান থেকে মালদা ফারাক্কা 100 কিলোমিটারের কাছাকাছি। তো ফারাক্কাটা ক্রস করে গিয়েই একটু হয়তো বিশ্রাম নেবো, একটু বড় রেস্ট দেবো, 1 ঘন্টা 40 মিনিটের রেস্ট দেবো, গাড়িটাও একটু ঠান্ডা হওয়ার দরকার আছে। টুকটাক না, তার মাঝে একবার দাঁড়াবো, একটু চা খেতে হবে।
মনটা চাচা করছে, টোলটা ক্রস করি, ক্রস করে মোরগ্রামটাও ক্রস করি, মোরগ্রামটা ক্রস করে বাদিকে কোথাও দাঁড়াই, দাঁড়িয়ে একটু চাটা খাই, তারপর আবার ফারাক্কার দিকে বেরোবো। কারণ আমার চিন্তা হচ্ছে কালিয়াচকটা নিয়ে, কারণ আজকে সানডে, আমি আজকে মানে 13 এপ্রিল যে জার্নি করছি সানডে, বা সানডের দিন কালিয়াচকে হাট টাট বসে কিনা আমি ঠিক জানি না। যদি হাট বসে তো কপাল খুব খারাপ, আর যদি ফাঁকা পাই তো ভগবানের আমার অশেষ কৃপা যে আজকে কালিয়াচক এখন মানে দুপুরবেলাতে আমি ফাঁকা পাবো। গাছের তলায় সুন্দর একটা জায়গাতে টিফিন করতে বলেছি। এই যা চারিদিকটা এরকম পুরো ঠান্ডা একদম। ভাবি এখানে বসে গেছে মুড়ি ঘুগনি খাওয়ার জন্য, আমি একটু চা খাবো। গাড়িটা একটু 10-15 মিনিট যতক্ষণ খেতে লাগে আর কি, 10-15 মিনিট একটু বিশ্রাম দেওয়ার দরকার আছে। কারণ আমার গাড়িটা এই এবারে অ্যাপাচি নিয়ে এসেছি, এই অ্যাপাচি আমি জাস্ট সেকেন্ড হ্যান্ড কিনেছি কিছুদিন আগে। গাড়িটা মানে কম চলা গাড়ি, বলেছিল 5-5.5 কিলোমিটার চলেছে গাড়িটা, একজন খুব পার্সোনাল লোকের কাছ থেকে নিয়েছি গাড়িটা। কিন্তু যেহেতু এত পুরনো গাড়ি, মানে 2015 সালের গাড়ি, এটা 10 বছর হয়ে গেছে, 10 বছরের পুরনো গাড়ি নিয়ে এবার সিকিম যাচ্ছি। মানে খুব রিস্কি এবং অ্যাডভেঞ্চারাস একটা জার্নি হতে চলেছে এটা। এবার তারপর বাকিটা ভগবানের হাতে, আর গাড়িটা আমার সাথে কতটা ম্যাচ করছে তার উপরেতে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। টিফিন কমপ্লিট করে মোটামুটি 17 কিলোমিটার চলে এলাম আর কি, 16-17 কিলোমিটারই দেখালো ওখান থেকে। মানে এই মিটারে দেখলাম এই সামনে থেকে পড়বে মোরগ্রাম মোড়, ওই মোরগ্রাম মোড় থেকে বাদিকে চলে যাচ্ছে কিন্তু তারাপীঠের দিকে বা বর্ধমানের দিক থেকে কেউ এলে ওই দার্জিলিং রোড ধরে, ওটাকে দার্জিলিং রোড মনে হয় বলে, দার্জিলিং রোড ধরে এসে আবার এখান দিয়েও কিন্তু এতে যাওয়া যায়, মানে শিলিগুড়ির দিকে যাওয়া যায়। তা আমরা এই মোরগ্রামটাকে তো বাদিকে ফেলবো, মানে বাদিকে তারাপীঠকে বাইপাস করে আমরা সোজা বেরিয়ে যাবো। এবার নেক্সট ডেস্টিনেশন যদি আমি ছোটো ছোটো করে পার্টটা ভাগ করে রেখে, যাতে জার্নিটা অনেক বড় না মনে হয়। এরপরে হলো আয়রন ব্রিজ, মানে আমার নেক্সট ডেস্টিনেশন ছোটো ডেস্টিনেশন হলো আয়রন ব্রিজ, তারপর ওইখান থেকে হলো ফারাক্কা। তো এরকমভাবে ছোটো ছোটো ভাগ করে রাখি আমি। এই রাস্তাটা এই যে বাদিকে দেখা যাচ্ছে রামপুরহাট চলে যাচ্ছে, মানে মোরগ্রাম মোড় থেকে তারাপীঠের দিকে সোজা আমরা চলে যাবো ফারাক্কা বা আয়রন ব্রিজের দিকে। ফারাক্কার একদম কাছাকাছি চলে এসেছে, আর ওই যে বিদ্যুৎ কেন্দ্র দেখা যাচ্ছে ফারাক্কার। আর তার আগে থেকেই ডাইভারশন, জানি না ফাঁকা পাবো না জ্যাম পাবো ফারাক্কাতে। লাস্ট দুবার গেছিলাম, একবার তো বাদিকে ফুটপাথ দিয়ে তুলে দিয়েছিল যেখান থেকে চাবিগুলো আছে, আর পরের বারটা দাঁড়িয়েই ছিলাম অনেকক্ষণ, তারপর গাড়ি ছেড়েছে, একদিক ছাড়ছে একদিক আসছে। আর এখানে তো তার আগে থেকেই মোটামুটি 2-3 কিলোমিটার আগে থেকেই রাস্তায় ডাইভারশন শুরু হয়ে গেছে। দেখা যাক কি হয়। আর অপরূপ দৃশ্যটা মন ভরে উপভোগ করলাম। বাদিকে পুরো জল ভর্তি ছিল। আমি যখন ক্যামেরাটা অফ করেছি তারপর একটা ট্রেনও এসেছে, সেটা শ্যুট করা হয়নি কারণ জ্যাম ছিল আর গাড্ডা, রাস্তার অবস্থা খুব খারাপ। আর ডান দিকের যে নতুন ব্রিজটা একটা হচ্ছে দেখলাম অনেকটাই হয়ে গেছে সেটা। আর তারপরেতেই কিন্তু আমরা পেয়ে গেলাম এটা ফারাক্কা রায়গঞ্জ যে টোলটা আছে, সেই টোলটা এবার ক্রস করছি আমরা। কালিয়াচকটা পেরিয়ে গিয়ে সুন্দর এরকম একটা গাছের ছায়ার নিচে আবার দাঁড়িয়েছি মিনিট 10 জন্য। পেছনে একটা ওই দোকান আছে, ওই দেখা যাচ্ছে, ওই দোকান থেকে ভাবি একটু গ্লুকন্ডি কিনছে, মানে গ্লুকোভিটা কিনছে আর কি। আর একটু জল নিয়ে নেবো, নিয়ে আবার দৌড় দেবো। মালদা বাইপাস পেরিয়ে এসছি, প্রায় হয়ে গেল 20-25 মিনিট। আর আমি এখন যেখানে আছি এখান থেকে সিটকা বলে একটা জায়গা, এখান থেকে রায়গঞ্জ বাইপাস মোটামুটি আর ওই 50 কিলোমিটার মতো। এখন এবার আস্তে আস্তে না ঠান্ডা হাওয়াটা যেটা ছিল, ঠান্ডা হাওয়াটা এবার আস্তে আস্তে গরম হচ্ছে, মানে রাস্তায় হাওয়াটা আস্তে আস্তে একটু গরম লাগছে। খুব তাপ লাগছে না আমাদের কলকাতার মতো, তবে গরম আছে, হালকা 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 গরমটা লাগছে। আর সকালে যেটা বলছিলাম যে প্রতিবারই তো আমরা থাকি, মানে এর আগের বার পেলিংয়ে যখন গেছি, যে ভিডিও যখন ছেড়েছিলাম, গেছিলে যে আমরা ফিনিক্স লজ বলে একটা জায়গাতে ছিলাম,
তার আগে যখন আমি গেছিলাম তখন আমি রায়গঞ্জে ছিলাম, সেটা যদিও তখন আমি ভিডিও শুরু করিনি। তার আগে একবার গেছিলাম 2021 সালেতে, সেই সময়তেও ছিলাম আমি শিলিগুড়িতে। শিলিগুড়ি মানে শিলিগুড়ির যে হংকং মার্কেট নিয়ারেস্ট বা এনজিবি যে স্টেশনের কাছে, শিলিগুড়ি স্টেশনের কাছাকাছি যে হোটেলগুলো আছে সেখানেতে। বাট এবারেতে একটু আলাদা করেছি। এবারে থাকছি আমরা হলো গ্রিন ভিউ হোমস্টে বলে একটা হোমস্টেতে, গুগল থেকে সার্চ করে পেয়েছি। তো জায়গাটা দেখে বেশ ভালো লাগলো। এটা আমরা যে NH 10 ধরে সেবকের দিকে যাব, মানে সেবকের রাস্তা ধরে যে যাবো NH 10 ধরে সেবক কালীবাড়ি হয়ে, ওই রাস্তার কাছাকাছির মধ্যেই পড়ে আর কি। মানে যেটা হলো আমাদের বেঙ্গল সাফারি আছে, বেঙ্গল সাফারির খুব কাছাকাছি, ওই রোডের খুব কাছের মধ্যেই পড়ে। তো সেইটা দেখেই ওখানে নিলাম, জায়গাটা বেশ পছন্দ হলো। তো ওখানে এবার গিয়ে বাকিটা দেখতে হবে যে কতটা কি সুটেবল বা না সুটেবল, কি হবে না হবে। আছে ভারত পেট্রোলিয়াম পেলাম, তেল কম হয়েছে। বললাম না 1010 টাকা তেল ভরে রেখেছিলাম, তেল এক দাগে রিজার্ভে পড়েনি, তো অলরেডি একটু ভরে রাখি অল্প করে, তারপর বাকি যা হবে সিকিমে ঢুকে ভরবো ওখান থেকে, একটু ফুয়েল আপ করে নিই। সিকিম ঢুকে যেতে পারবো এখান থেকে, বাকি রিজার্ভেও তেল ছিল। মানে এখান থেকে সিকিমে আগের দুবার আমি ভরেছি, সিকিমের রেটটা একটু কম, 3-4 টাকা হলেও কম। ওখান থেকে ফুল ট্যাঙ্কি করে নেবো, কারণ মোটামুটি থাম্বেল থেকে জানোই সিকিম যাচ্ছি, তো 3rd মাইল চেকপোস্টের পর মানে আগেই একটা পেট্রোল পাম্প আছে, তারপরে আর কোনো পেট্রোল পাম্প নেই। তো যেহেতু একদম আমরা কমপ্লিট করে নাথাঙে থেকে প্লাস হলো জুলুক হয়ে ওদিক থেকে ফিরবো, তো তখন তেলের দরকার পড়বে, তাই ওখান থেকে একদম ফুল ট্যাঙ্কি করে নেবো বাইপাসে। এই বাইপাসটা হয়ে যাওয়াতে এখন অনেকটা সুবিধা হয়েছে। প্রথমবার গেছিলাম বাইপাসের নিচ দিয়ে, এই বাঁ দিক দিয়ে গিয়ে বার্ড স্যাঞ্চুরি আছে ওদিক দিয়ে গেছিলাম, বাদশার আগে একটা হোটেলে ছিলাম ওখানেতে, তখন এই রাস্তা তৈরি হয়নি। সেকেন্ড বার যখন গেলাম বেলিংয়েতে, তখন এই রাস্তাটা হাফ তৈরি হয়েছে, মানে তৈরি হয়ে গেছে, পুরো যেতে দিচ্ছে না। সাইড যেটা মাটির রাস্তায় ট্রেনের লাইনের পাশ দিয়ে গিয়ে আবার ওই রাস্তা ধরেই যেতে হতো। এখন তো বাইপাসটা পুরো খুলে গেছে বলে অনেকটা তাড়াতাড়ি হবে আমাদের এখান থেকে। আর ডালখোলা মোটামুটি আর 40-42 কিলোমিটার। আর ডালখোলার আগেই পড়বে বোতলবাড়ি, বোতলবাড়ি থেকে আবার ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, এটা বেঙ্গল টু বেঙ্গল হয়ে যাওয়া যায়। ওই রাস্তা দিয়ে আমি একবার ফিরেছিলাম, কিন্তু ওই রাস্তা দিয়ে যাবো না, রাস্তাটা বড্ড ন্যারো রাস্তা। আর যাবো আমি কিষানগঞ্জ হয়ে, মানে বেঙ্গল টু বিহার হয়ে আবার বেঙ্গলেই বেরোবো। কিন্তু কিষানগঞ্জের রাস্তাও এখন আমি জানি না কি অবস্থা হয়েছে, কারণ আগে আমি 2-3 বার গেছি, 3বারই রাস্তাতে ওই ছোট ছোট গর্ত হয়েছিল। এবার দেখা যাক কি আছে কপালে। এখানে দেখা যাচ্ছে এটাই হলো বোতলবাড়ি। এই যে ডান দিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, এটাই কিন্তু বেঙ্গল টু বেঙ্গল কানেক্ট করছে হলো সোজা গিয়ে, মানে ইসলামপুরের দিকে বেরিয়ে যাচ্ছে। তার জন্য আর কি বিহার ধরতে হয় না। আর আমরা এটা সোজা গিয়ে ডালখোলা থেকে ডান দিকে বাঁ দিকে পূর্ণিয়া বা পূর্ণিয়ার মোড়ও বলে ওদিকে, ডান দিকে চলে যাব হলো কিষানগঞ্জ হয়ে আবার ইসলামপুরের দিকে। এইটা দিয়ে গেলে রাস্তাটা শর্ট, 7-8 কিলোমিটার বা 10 কিলোমিটার শর্ট রাস্তা, কিন্তু রাস্তাটা খুব ন্যারো আর গ্রামের ভিতর দিয়ে রাস্তা। যারা গেছেন তারা ভালো জানবেন, আমি ফিরেছি একবার এই রাস্তা দিয়ে। তো এখন কি কন্ডিশন হয়েছে, যদি কেউ আমার ভিডিও দেখেন তাহলে অবশ্যই একটু জানাবেন, তাহলে পরের বার চেষ্টা করব যে এদিক দিয়ে যাওয়ার। আর এখন আমরা যাই এদিকে ডালখোলার দিকে। আর ওয়েদার দেখো ফুল চেঞ্জ, একদম চিল্ড হাওয়া দিচ্ছে, মাঝে 3-4 ফোঁটা বৃষ্টিও পড়েছে। আমি জানি না ক্যামেরার উপর পড়েছে কিনা, আমি মুছিনি তখন, কারণ ধুলো আছে, যদি স্ক্র্যাচ পড়ে যায়। আমার হেলমেটের কাছে পড়েছে, 3-4 ফোঁটা হলো। সামনের আকাশ দেখতে পাচ্ছ কালো করে আছে, এখন 3টেও বাজেনি, 3টে বাজতে 10। পুরো ওয়েদারটা চেঞ্জ, একদম চিল্ড হাওয়া দিচ্ছে। ডালখোলা থেকে ডান দিকে ঘুরি, তারপর দেখা যাক কি হয়। কিন্তু পৌঁছে গেলাম পূর্ণিয়ার মোড়। এখান থেকে ডান দিকে 127 কিলোমিটার দেখাচ্ছে শিলিগুড়ি, কিষানগঞ্জ 28 কিলোমিটার, আর বাঁদিকে পূর্ণিয়া হচ্ছে 42 কিলোমিটার। আমরা এখান থেকে এই ব্রিজের তলা দিয়ে ওপারে গিয়ে শার্প রাইট নিয়ে নেবো। শিলিগুড়ি 127 কিলোমিটার। ছোটো টার্গেট রাখি, প্রথমে 28 কিলোমিটার, কিষানগঞ্জটা তাড়াতাড়ি পেরোই আর ইসলামপুরটা, তারপর শিলিগুড়ির দিকে। ডালখোলা মোড় থেকে ডান দিকে আসার পর জাস্ট 1-2 কিলোমিটার আসার পরেতেই ডাইভারশন করে দিয়েছে, কিন্তু রাস্তা দুদিকেরই এখন আপাতত ভালো দিই। যে রাস্তা দিয়ে যাচ্ছি আমি ডান দিকে, সে রাস্তা তো ভালোই, বাঁদিকের রাস্তাও মনে হয় সারানোর কাজবাজ হচ্ছে। ওই জন্যই দেখছি রাস্তা দুদিকের রাস্তায় আপাতত দৃষ্টিতে এখনো ভালো। এবার তারপরে জানি না যে সামনে গিয়ে কোনটা কি হবে। ট্রেনে এলাম, মানে পুরো মজাটাকে নষ্ট করে দেয় এইটুকুনি রাস্তা, পুরো মজাটাকে নষ্ট করে দেয়। এটা কার আন্ডারে পড়ে সেটাও জানা যায় না, আর রাস্তাটা কোনোদিন ঠিক হয় না। আর এবছর তো দেখছি রাস্তার কন্ডিশন আরো খারাপ, আর উল্টে আবার টোলও নিচ্ছে।
মানুষ যে ট্রেনে যাবে, লাস্ট 120-130 কিলোমিটার বাকি আছে, ট্রেনে যাবে মানুষ, যে না তাড়াতাড়ি গিয়ে পৌঁছবে, একটু বিশ্রাম নেবো, কালকে সকালে উঠে আবার আরেকটা জায়গায় যাব, ওখান থেকে পুরো মজা, পুরো বলে না পুরো মজা কিরকিরা করে দেওয়ার জায়গা হলো এই রাস্তাটা। কতক্ষণ থাকবে তার ঠিক নেই, যতটুকুনি রাস্তা সারিয়েছে সেই রাস্তাটাকে ডাইভারশন করে আলাদা করে রেখে দিয়েছে, আর যে রাস্তাটা খারাপ আছে সেই রাস্তাটা দিয়ে লোককে চলাচল করাচ্ছে। রাস্তা দেখছেন অবস্থা, এই রাস্তায় কি করে মানুষ গাড়িটা টানবে। চৈত্র সেল ছেড়ে আমরা এই কিষানগঞ্জের ওভারব্রিজ যে এলাম। চৈত্র সেল বলছি তার কারণ মোটামুটি আমরা চৈত্র সেলে যা কিনি, এই একটু হয়তো দাগ আছে বা একটু হয়তো সুতো ওটা আছে, তার মধ্যেও কোনটা ভালো আমরা বাছি না। ওই রাস্তাটা হলো ওরকম, সবই একরকম, তার মধ্যে কোনটা একটু ভালো সেটা একটু বেশি, তার উপর দিয়ে যদি যাই তাহলে একটু কম লাগবে, আমার গাড়িটা একটু কম ক্ষতি হবে, এই হলো ঘটনা। ওই জন্য বললাম চৈত্র সেল ছেড়ে এবার এই ফ্লাইওভারে উঠলাম, ইসলামপুরের দিকে ঢুকলাম। ইসলামপুরে তো হবে এটা, ইসলামপুর তো, এই ইসলামপুরের দিকে ঢুকলাম। বাপ রে বাপ, রাস্তা না বস্তা, বাপ, মানে সমাজ মাধ্যমে গালাগালা দেওয়া যায় না, কি যে বলবো সেটাই মানে মুখের ভাষা হারিয়ে ফেলছে। ওফ, যে রাস্তাটা আসতে লাগে হয়তো 20 থেকে 25 মিনিট, সেই রাস্তাটা আসতে লাগলো পাক্কা 1 ঘন্টা 30 মিনিট। এখন ঘড়ির কাঁটায় 5টা 11, যেটা আমার এইখানে ঢোকার কথা অন্তত 4টে 10-15-তে, 1 ঘন্টা লেট। আর এই রাস্তাটা আমি এতবার এসছি, বাইকে এসছি, বাসে এসছি, এই রাস্তাটা কোনো দিনও ঠিক হয় না। আচ্ছা, ম্যাপ লাগিয়ে ফেলেছি এবারে, আর আমার এখান থেকে আমার হোমস্টে দেখাচ্ছে এখনো 80 কিলোমিটার, 80 না 84, 83 কিলোমিটার এখনো দেখাচ্ছে। তো চলো টানি, একদম হোমস্টে থেকে তোমার সাথে দেখা হচ্ছে। রুমে আমরা পৌঁছে গেছি, ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে গোটা রুমটা, ঠিক আছে, পুরো ভেলভেট পেপার দিয়ে করা। বাইরেটা যতদূর সম্ভব টিনের রয়েছে, না টিনের দিয়ে পুরো ঘরটা করা, উপরে এরকম ফল সিলিং করা, সেটা সকালে দেখিয়ে দেবো। যা জিনিসপত্র দেখে লাভ নেই, সব এদিক ওদিক হয়ে গেছে, ল্যাপটপটা খুলেছি এগুলো সব কপি করবো বলে। আর ভাবি ওখানে বসে ডিম ভুজিয়া অর্ডার করেছিলাম, ডিম ভুজিয়াটা খাচ্ছে আর কি। বাকি কীভাবে কি আছি, প্ল্যান কী কী রয়েছে না রয়েছে, কত কী পড়ছে না পড়ছে, সবটাই আমি জানিয়ে দেবো। আর বাইরের সিনারিটা কেমন লাগে রাত্রিবেলাতে, সেটাও একটু পর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে নিজস্ব আমার নিজের একটু কাজ করছি। আর এনাকে দেখুন, আমার মিসেসকে, যে ঘরে মানে উলেন যে জ্যাকেট হয় যেটা আর কি বাফার ধরনের বলে, হ্যাঁ বাফার জ্যাকেট, সেটা পরে ঘুরছে। মানে বুঝতে পারছেন আমাদের কলকাতায় কীরকম ঠান্ডা, আমি কিন্তু এখানে এসি চালাইনি। আর এখানে এসে এই যেখানে আমি হোমস্টেতে রয়েছি সেই জায়গাটা কীরকম পরিমাণে ঠান্ডা। অ্যাকচুয়ালি আমি যেখানে আছি সেই জায়গাটার নাম হলো জঙ্গলি মহল। আমি নই, মানে যে ওনার আছেন উনিও জ্যাকেট গায়ে দিয়েই ঘুরছেন। হ্যাঁ, এটাও ঠিক কথা যে আমরা যখন এলাম তখন দেখলাম যিনি ওনার আছেন উনিও জ্যাকেট গায়ে দিয়েই ঘুরছেন। তো মানে জঙ্গলি মহল বলে একটি জায়গা রয়েছে, সেখানেই আমরা রয়েছি। ভাবি হাত টাত গুটিয়ে নিয়েছে। খাবার আমরা বলেছিলাম ভাত, ডাল, আলু ভাজা, সবজি আমরা নিইনি, যেহেতু রাত্রিবেলা খাবো, সবজি ভালো লাগছে না খেতে। আর ডিম কারি বলেছিলাম, ভুজিয়ে আমরা এমনি জাস্ট সন্ধ্যেবেলা মানে ফিরে এসে খাওয়ার জন্য আর কি খাচ্ছিলাম। ভাবি এবার টেস্ট করবে আস্তে আস্তে খাবারগুলো কীরকম কী রয়েছে না রয়েছে, আর কালকে যেতে যেতে সেই খাবারের রিভিউ হবে। কী ভাবি, তাই তো? একদম, আজকে আর রিভিউ করার মতো শরীর নেই। কেন, ডাল খোলা সব নিয়ে নিয়েছে? হ্যাঁ, ডাল খোলা, ডাল পাতা, মূল সব নিয়ে নিয়েছে। এইখানে 4টে ডিম দিয়েছে আমাদের, ডাল রয়েছে 2 বাটি, ভাত আমাকে অনেকটা দিয়েছিল, আমি ভাত যেহেতু কম খাই, ভাতটা আমি সরিয়ে দিয়েছি। কম খাই না, ভাত আমি অনেকটাই খাই, অ্যাকচুয়ালি ভুঁড়ি হয়ে যাচ্ছে খেয়ে বলে আমি একটু কমানোর চেষ্টা করছি। আর আলু ভাজা রয়েছে, যেটা আমি একটু বেশি খাবো, ভাবি একটু কম খাবে। আর ডিম ভুঁড়িটা আমি রেখে দিয়েছি, কম খেয়েছি, ওটা ভাত ডাল দিয়ে মেখে খাবো বলে। সিকিমে গিয়ে মোমো থুকপা, ও মোমো থুকপায় কিছু হয় না। টাটা, গুড নাইট, কালকে সকালে কথা হবে, নাহলে এখন খোঁটাগুলো শুনতে হবে। গুড নাইট, চলুন কালকে আবার নতুন এপিসোডে আপনার সাথে দেখা হচ্ছে।